প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিসিএস গণিতের একেবারে প্রথম টপিকস পাটিগণিতের বাস্তব সংখ্যা এবং লসাগু গসাগু এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো টপিক থেকে তুমি যদি প্রশ্ন খুলে দেখো তাহলে দেখবে এখান থেকে সবসময় একটি অথবা দুটি প্রশ্ন আসে। এই দুটি টপিক মিলিয়ে একটি অথবা দুটি প্রশ্ন অনেক সময় হয়ে থাকে এবং এই টপিকটি একটু মনোযোগ দিলেই তুমি চাইলে এই 1-2 নাম্বার তুমি চাইলেই পেতে পারো এবং একটু কষ্ট করলে এই 1-2 নাম্বারটা কনফার্ম করা খুব সহজ। কারণ এখানে তো নতুন কোনো কিছু তুমি পড়তেছো না। তুমি ছোটবেলায় তুমি 6-7-এ যা যা পড়ছো এখানে ঠিক ওই লসাগু গসাগু এগুলো এখানে আসে। আর নবম দশম শ্রেণীতে তুমি বাস্তব সংখ্যা যা যা করছো এখানে তাই আসে, কিছু কঠিন কোনো কিছুই আসে না। তো চলো আমরা একটু দেখি বাস্তব সংখ্যাকে আমরা এটা বলতে কি বুঝি আসলে। মানে যে জিনিসটা বাস্তব, তাই তো, যে সংখ্যাটা বাস্তব তাহাই বাস্তব সংখ্যা, আর যেটা অবাস্তব তাহাকে বলে জটিল জটিল সংখ্যা। যেমন ধরো বাস্তব সংখ্যা বুঝতে হলে আমরা যদি অবাস্তবটা বুঝি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি বললাম যে যে 4 এর রুট কত, তখন তুমি বললা যে 4 এর রুট হচ্ছে যে +-2। কেন? কারণ তুমি জানো যে দুটো +2 যদি গুণ করা হয় তাও 4 হবে, আর দুটো -2 যদি গুণ করা হয় তাও কত হবে? 4 হবে। কিন্তু যদি বলা হয় যে -4 কে রুট করলে কত হবে, তখন তো তুমি কনফিউশনে পড়ে গেছো। -4 কে রুট করলে তো তুমি না পারতেছো +2 না পারতেছো -2, কোনোটাই তুমি দিতে পারবে না। যেটাই দাও কখনো দুটো গুণ করলে কি -4 হবে না। এই ধরনের প্রবলেমেটিক সংখ্যাগুলো হচ্ছে জটিল সংখ্যা। তাহলে যাহা জটিল সংখ্যা নয় তাহাই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করি ব্রডলি দুটো ভাগে, মূলদ এবং অমূলদ। তো মূলদ মূলদ মানে হচ্ছে যে যেটা হচ্ছে যে যেটা মূল দিয়ে যেটাকে তুমি কি করবা, প্রকাশ করতে পারবা। সোজা বাংলায় যেটাকে ভগ্নাংশ আকারে মানে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে কি কি এরকম কি কি সংখ্যা আছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়? ধরো একটা সংখ্যা বললাম যে 10। তো 10 কে আমরা 10/1 লিখতে পারি, তাই না? লিখতে পারবো। লিখলাম -12, তো এটাকে -12/1 লিখতে পারবো, তাই না? ধরো 0.5, এটাকে আমরা 5/10 লিখতে পারবো। এইভাবে আমরা আমাদের চারপাশে যে সংখ্যাগুলো আমরা ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা এই ধরনের যত সংখ্যা দেখি সবগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। তো অমূলদ কারা? অমূলদ মানে যেটাকে ধরো ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব না। যেমন ধরো আমি যে বলি √3 মান কত, তো বললাম 1.73205008, এইভাবে কি থাকবে, এটা চলতে থাকবে অসীম পর্যন্ত, এটা কোনো শেষ নাই। যেহেতু শেষ নাই তাহলে তুমি চাইলে এটাকে দশমিক আকারে কি প্রকাশ করা যাবে না, তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা। যেমন যদি বলি √5 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা। হ্যাঁ, সোজা কথা রুটের ভিতরে যদি কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় সেটা অমূলদ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো আমরা হচ্ছে যে মূলদ সংখ্যা আমাদের দুই ধরনের হতে পারে, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণতা আমরা বুঝি যে সংখ্যা ধরো এই যে 8, 10, হ্যাঁ -5 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ ধরো 0.5, তারপর হচ্ছে তোমার 10/7, এটা সবগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হতে পারে তিন ধরনের, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। হ্যাঁ, আমরা যদি সংখ্যা রেখা যদি করি, সংখ্যা রেখার মধ্যে শূন্য থাকে একদম নিউট্রাল জায়গার মধ্যে, আর যত ডানে যাব সেটা হলো পজিটিভ, যত বামে যাব তত হচ্ছে যে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হতে পারে আবার দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে অমৌলিক। মৌলিক মানে কি? মৌলিক মানে যেটা হচ্ছে এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই। যেমন ধরো তোমার ধরো 7, এটা তো 1 এবং 7 ছাড়া কোনো উৎপাদক নাই। ধরো 19, 1 এবং 19 ছাড়া কোনো উৎপাদক নাই। আবার ধরো বললাম আমরা একটা সংখ্যা বললাম 21, তো 21 এর উৎপাদক হলো 3, একটা উৎপাদক হচ্ছে 7। মানে 1 এবং 21 ভিন্ন এর বিভিন্ন উৎপাদক আছে, সেজন্য এটা কি মৌলিক নয়, এটা একটা অমৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা ডেফিনেশন আমরা পাই যে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে কি ভাগ করা যায় না। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ভগ্নাংশ কারা? ভগ্নাংশ হচ্ছে আমরা দুই ধরনের ভগ্নাংশের কথা বলি, একটা হলো সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এই যে আমি বললাম যে 0.5, তাই না? এটাকে আমরা 10/5 আকারে প্রকাশ করতে পারবো। আবার আবার ধরো আমরা বললাম যে এখানে 10/7, তাই না? এটাও তো একটা ভগ্নাংশ। তাহলে এখানের মধ্যে কিছু ভগ্নাংশকে আমরা এইটাকে দশমিক আকারে প্রকাশ করতে পারি, আবার চাইলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আমরা এটাকে কি কনভার্ট করতে পারি, একই জিনিস। তো আমাদের এই সাধারণ ভগ্নাংশ দুই ধরনের হতে পারে, প্রকৃত তিন ধরনের, সরি, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত কি? ধরো তোমার 7/5, এখানে 7 হচ্ছে হর, 5 হচ্ছে লব। যদি হর বড় লব ছোট, এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ।
আবার যদি এরকম 5/7 হরের চেয়ে সর্বোচ্চ বড়, এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার ধরো বললাম যে 2/3/1, এগুলো বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 3 ধরনের ভগ্নাংশ নাম এখানে জানলাম। আমরা যখন দশমিক ভগ্নাংশের কথা বলি, দশমিক ভগ্নাংশ হতে পারে আমাদের 2 ধরনের, সসীম এবং অসীম। সসীম মানে যেটা শেষ আছে, ধরো যে দশমিক ভগ্নাংশ, ধরো আমরা বললাম 1.5278, এটা বললাম। আবার একটা সংখ্যা বললাম 1.5236363636, এটা আসতে থাকবে 336। তাহলে এটা অসীম সংখ্যা, এটা কোনো কি শেষ নাই। এখন এই অসীমটাকে আবার আমরা 2 ধরনের জিনিস বলি। একটা হচ্ছে যে তারা যখন অনাবৃত, তাই না, আমরা ছোটবেলায় অনাবৃত থাকি, আর হচ্ছে যে আবৃত। তো আবৃত আর অনাবৃত জিনিসটা আসলে কি? ধরো এখানের মধ্যে আমরা একটা সংখ্যা বললাম, ধরো আমাদের অসীম সংখ্যা, ধরো যে 7.5732, ধরো 4, 5, 7, 8, তারপরে ধরো তোমার হচ্ছে যে এইভাবে তোমার ধরো আসতেছে এরকম, ধরো 5, 6 এইভাবে আসতেছে কন্টিনিউয়াস। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে যে এখানের মধ্যে কি না, কোনো আবরণ নাই। আবার একটা সংখ্যা বললাম আমরা এরকম যে 5.6356, আবার 6, আবার 6, এরকম। হ্যাঁ, 6টা কি বারবার আসতেছে, তাহলে এটাকে তুমি লিখতে পারবা 5.6356 পৌনঃপুনিক। আবার এরকম লেখা যাবে যে 5.732443, ধরো এই 2, 4, 3 বারবার আসতেছে, তাহলে এটা কি পৌনঃপুনিক। তাহলে এই দশমিকের মধ্যে এই 2, 4, 3 এটা পৌনঃপুনিক, বারবার আসবে 2, 4, 3 2, 4, 3 2, 4, 3, আর 7, 3 এটা হচ্ছে অনাবৃত অংশ। তাহলে আমরা যে সংখ্যাটা এখানের মধ্যে দশমিকের মধ্যে একটা অংশ যদি বারবার আসতে থাকে, তখন আমরা এটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করি, এটা টুপি পরাই দিই, এটা বলা হচ্ছে আবৃত সংখ্যা। হ্যাঁ, আবৃত দশমিক। এখন আসো আমরা আসলে যে মৌলিক সংখ্যা নিয়ে আমরা কিছু গল্প গুজব করব। মৌলিক সংখ্যা জিনিসটা একবার তো বললাম তোমাদেরকে, যে মৌলিক সংখ্যা হচ্ছে যে এক ছাড়া একে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এক এবং ওই সংখ্যা দ্বারা। তবে এখানের মধ্যে একটা যে মনে রাখতে হবে যে আমাদের এক কিন্তু আবার নিজে মৌলিক সংখ্যা নয়। হ্যাঁ, এক নিজে মৌলিক সংখ্যা, একের ক্ষেত্রে কিন্তু শর্ত খাটে যে একে এক এবং তুমি ওই সংখ্যা মানে এক ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে, কিন্তু একটা মৌলিক নয়। মৌলিক সংখ্যা 2 থেকে সাধারণত আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। তো আমরা যদি প্রশ্ন করা হয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তুমি নিশ্চয় বলবা যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, মোট কয়টা? 4টা। ওকে। যদি বলি 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তখন তুমি বলবা এখানে একটা হচ্ছে 11, একটা হচ্ছে এখানে 13, 17 এবং 19, তার মানে আরো 4টা মৌলিক সংখ্যা। তুমি যদি এরকম গুনতে থাকো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে তুমি 19 এর পরে যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে 23, এরপর হচ্ছে তুমি যে সংখ্যাটা পাবা সেটা 29, এইভাবে তুমি গুনতে থাকবা। গুনতে থাকলে দেখা যাবে যে 1 থেকে 100 পর্যন্ত তুমি মৌলিক সংখ্যা যেটা পাবা সেটা মনে রাখার জন্য তোমাকে আমরা একটা ফোন নাম্বার আমরা তোমাকে মনে করে দিচ্ছি। আসলে কালকে অনন্ত জলিল ভাই উনি একটা ডায়লগ দিয়েছিলেন, একটা ভিডিও দিয়েছিলেন, তো ভিডিওটা নিয়ে যথেষ্ট বিতর্ক। তো ওনার মন্তব্য জানতে আমরা ওনার একটা ফোন নাম্বারটা জানার চেষ্টা করি। তো উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট তিনি বললেন যে তার ফোন নাম্বার হচ্ছে এটা তার ফোন নাম্বার। তো এখানের মধ্যে এটা হচ্ছে যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত, এটা হচ্ছে 21 থেকে আমাদের হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে 21 থেকে আমাদের 30 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 31 থেকে 40, এটা হচ্ছে 41 থেকে 50, এটা হচ্ছে 51 থেকে 60, এটা হচ্ছে যে 61 থেকে 70, এটা হচ্ছে 71 থেকে 80, এটা হচ্ছে 81 থেকে 90 এবং এই একটা হচ্ছে 91 থেকে 100। এই হলো আমাদের টোটাল মৌলিক সংখ্যা। মোট যদি তুমি যোগ করো তাহলে 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 25, 25টা মৌলিক সংখ্যা। ওকে, তুমি দেখো তাহলে আমাদের এখানের মধ্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকে আমাদের কয়টা? 25টা। ওকে, সেটা আমরা পরে আসবো। এখন আসলে সহমৌলিক সংখ্যা কোনটা? সহমৌলিক সংখ্যা হচ্ছে ধরো দুটা মৌলিক সংখ্যা বা দুটা সংখ্যা, তাদের মধ্যে কোনো সাধারণ কোনো উৎপাদক নাই, এই ধরনের সংখ্যাদের বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক এদের মধ্যে নাই।
তো মৌলিক সংখ্যা আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে যে 10-এর ভিতরে কত পার্সেন্ট, দেখো 10-এর ভিতরে তোমার 4টা মৌলিক সংখ্যা, তার মানে 40%। 10-এর মধ্যে 40% মৌলিক সংখ্যা। যদি বলি 100-এর ভিতরে কয়টা, 100-এর ভিতরে কয়টা, 25টা, তার মানে 25% তোমার কি মৌলিক সংখ্যা। প্রথমে 1000-এর ভিতরে যদি কয়টা মৌলিক সংখ্যা তোমাকে জিজ্ঞেস করি, তখন তুমি বলবে যে 168টা, তার মানে প্রায় 16.8% সংখ্যা কি মৌলিক। 10,000-এর ভিতরে যদি বলি 1229, তার মানে 12.29 হচ্ছে যে কি এত পার্সেন্ট হচ্ছে যে মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা যখন 10-এর ভিতরে ছিলাম 40%, তারপর হচ্ছে তোমার 100-এর ভিতরে হচ্ছে 25%, 1000-এর ভিতরে হচ্ছে তোমার 16%, 10,000-এর ভিতরে হচ্ছে তোমার 12%, যদি 1 লাখের ভিতরে তাহলে হচ্ছে 9%, 9.5%। দেখো কিভাবে আস্তে আস্তে কমতেছে। তাইলে আমরা যদি এটা যদি অসীমে যেতে থাকি, অনেক 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 বড় সংখ্যার দিকে যেতে থাকি, তাহলে এমন কি কখনো হওয়া সম্ভব যে আর কোনো মৌলিক সংখ্যা পাওয়া যাবে না? না, এই ধরনের কোনো কিছু হওয়া সম্ভব না। প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা আসলে কোনো কি শেষ নাই। এবং সর্বপ্রথম এটা প্রমাণ করে দেন ওনার নাম হচ্ছে ইউক্লিড। ইউক্লিড নামক একজন প্রাচীন গণিতবিদ এটা প্রমাণ করে দেন যে আমরা যতই যাই না কেন, আমরা যতই সামনের দিকে যাই না কেন, মৌলিক সংখ্যা আমরা পাবোই, এটা কোনো কি শেষ নাই। এবং মডার্ন একজন গণিতবিদ, ওনাকে আমরা অনেকেই চিনি, ওনার নাম হচ্ছে যে ফ্রেডরিক গস, জার্মান সায়েন্টিস্ট। উনিও প্রমাণ করে দেন যে মৌলিক সংখ্যা আসলে কোনো কি শেষ নেই। এটা একটা মজার একটা জিনিস। 31 একটা মৌলিক সংখ্যা, একটা 3, 2টা 3 একটা মৌলিক সংখ্যা, 3টা 3 একটা মৌলিক সংখ্যা, 4টা 3 মৌলিক সংখ্যা, 5টা 3 এক মৌলিক সংখ্যা, 6টা 3 এক মৌলিক সংখ্যা, 7টা 3 এক মৌলিক সংখ্যা। তাহলে পরে এখানে তো 8টা 3, তাই না? 2 4 6 8, 8টা 3 এক মৌলিক সংখ্যা নিশ্চয় না, এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ এটা তুমি 17 ইন্টু এত দিয়ে লিখতে পারবা। তুমি 17 দিয়ে এই সংখ্যাটাকে কি ভাগ করা পসিবল। মৌলিক সংখ্যাকে প্রকাশ করার জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন অনেক সূত্র তারা প্রয়োগ করার চেষ্টা করছেন, অনেক ভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন। তো এখানের মধ্যে কমন কিছু ফর্মুলা এখানের মধ্যে জানা গেল। সেটা হচ্ছে আমরা যদি 0 থেকে 17 পর্যন্ত যদি বসা x এর মান, তাহলে যা পাওয়া যাবে এগুলোর মাধ্যমে মৌলিক সংখ্যা পাওয়া যাবে। ধরো তুমি বসালে x এর মান 2, তাহলে 4 2 স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 2 প্লাস 17, তুমি 23 একটা মৌলিক সংখ্যা। এখানে তুমি 0 থেকে 17 পর্যন্ত যা কিছু বসাও না কেন একটা মৌলিক সংখ্যা তুমি পাবা। আর একটা সূত্র আছে এখানে, এই সূত্রের মধ্যে তুমি 0 থেকে 40 পর্যন্ত যদি বসাও তাহলে তুমি মৌলিক সংখ্যা পাবা। তো এই ধরনের আসলে কমন আর কোনো সূত্র, তোমার আনলিমিটেড মৌলিক সংখ্যা পাওয়ার জন্য কোনো সূত্র নাই এই মুহূর্তে, এখন পর্যন্ত বিজ্ঞানীরা পাননি। তো আমরা আসলে মৌলিক সংখ্যা যদি বের করতে চাই, তখন আমরা দেখি যে সংখ্যাটা এটা বিভাজ্যতা বের করি আমরা, যে সে কারো দ্বারা বিভাজ্য কিনা। এখন অনেক বড় বড় সংখ্যা আমরা আসলে তার বিভাজ্যতা বের করবো কিভাবে, আমরা কিভাবে তার বিভাজ্যতা বের করতে পারি, আমরা কিভাবে দেখতে পারি সেই বিভাজ্য কিনা, দেখার জন্য আমরা কিছু জিনিস দেখি। প্রথম আসে 2 দ্বারা বিভাজ্য কিনা। তো 2 দ্বারা বিভাজ্য হবে তখন যখন কোন সংখ্যা কি হবে, জোড় হবে। কোন সংখ্যা হবে জোড়। তো জোড় হওয়ার জন্য তোমার যেটা এখানের মধ্যে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে শেষ সংখ্যাটা, ধরো তোমার 5 7 8 3 2 4 3 2 এরকম সংখ্যা যদি হয়, শেষ অঙ্কটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তখন সংখ্যাটা অবশ্যই জোড়। আর যদি সেই সংখ্যাটা জোড় হয় তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। আবার অনেক বীজগণিতিক এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝি। ধরো আমরা যদি জোড় সংখ্যা প্রকাশ করতে চাই তাহলে বলবো 2x। 2x সবসময় একটা জোড় সংখ্যা। তুমি x এর মান যা কিছু বসাও না কেন, x এর মান 1 বসালো জোড় সংখ্যা, x এর মান 2 বসালো জোড় সংখ্যা, 3 বসালো জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যার লগে ধরো তুমি একটা 1 যোগ করে দিলা, তখন হয়ে যাবে এটা কি বিজোড় সংখ্যা। কিভাবে, ধরো তুমি x সমান ধরলে 3, তাহলে যোগ 1, তাহলে কত হলো 3 দুগুণে 6 জোড় সংখ্যা, প্লাস 1 ইকুয়াল টু 7, আবার হয়ে গেল কি বিজোড় সংখ্যা। আবার তুমি 2x এর লগে যে -1 দিয়ে দাও, তাও এটা কি হয়ে যাবে বিজোড় সংখ্যা হয়ে যাবে। এবং আমরা জানি যে বিজোড় সংখ্যাগুলো কখনোই 2 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে আমরা দেখবো যে কোন সংখ্যার শেষ অঙ্কটা 2 দ্বারা বিভাজ্য হয় কিনা, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্যতা আমরা বের করে ফেলতে পারবো। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা কোন সংখ্যা, কোন সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য যদি হইতে হয়, ধরো তোমার হচ্ছে যে আমরা একটা সংখ্যা লিখলাম 5 6 7, তাহলে দেখো এখানে যোগ করলে কত, 5 এবং 6 হচ্ছে যে 11, 11 7 কত 18। এই সংখ্যাটা সবগুলো অঙ্ক যোগ করলে 18 হয়। যেহেতু 18 3 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাই 3 দ্বারা বিভাজ্যটা বের করার জন্য আমরা মূলত বের করি যে অঙ্কগুলো যোগ করে দিই, যোগ করে দিলে যদি 3 দ্বারা ভাগ যায় তখন বলতে পারবো ফুল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা কোন সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য বের করতে পারি, 3 দ্বারা বিভাজ্য কি বের করতে পারি। তাহলে কোন সংখ্যা একই সাথে যদি 2 দ্বারা ভাগ যায় আবার 3 দ্বারা ভাগ যায়, তখন সংখ্যাটা অবশ্যই
6 দ্বারা ভাগ যাবে। তো এখান থেকে আমরা একটা ভাগ ও শিখে ফেললাম। এখন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য আমরা বের করবো কিভাবে। ধরো বললাম আমরা একটা সংখ্যা দিলাম, ধরো এরকম একটা সংখ্যা দিলাম, বললাম এটা 4 দ্বারা ভাগ যায় কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা। তখন দেখতে হবে যে শেষ যে দুই ঘর মানে একক এবং দশকের ঘরে যে অঙ্কগুলো থাকবে, যে পুরো সংখ্যাটা একক এবং দশকের ঘর যদি নেই, তাহলে যে পুরো সংখ্যাটা হবে সেটা আমাদের 4 দ্বারা ভাগ যাবে কিনা। যদি সেটা 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, তাহলে এখানে পুরো সংখ্যাটার মধ্যে 40 যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ধরে নেওয়া যাবে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার কোন সংখ্যা একই সাথে 2 দ্বারা ভাগ যায়, আবার 4 দ্বারা ভাগ যায়, তখন বুঝতে হবে এই সংখ্যাটা অবশ্যই 8 দ্বারাও ভাগ যাবে। এবার আসি আমরা যে কোন সংখ্যা 5 দ্বারা ভাগ যায় কিনা আমরা আসলে বের করবো কিভাবে। তো 5 দ্বারা ভাগ যায় কিনা এটা বের করার জন্য আমরা যেটা করবো, এখানের মধ্যে আমরা দেখব যে আমাদের যে শেষ যে অঙ্কটা সেটা যদি হয় 0 অথবা 5, বললাম যে আমরা 7 8 5 7 3 5, তাহলে শেষ অঙ্কটা যেহেতু 5 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। বললাম যে 8 4 3 2 5 3 6 0, শেষ অঙ্ক যদি 0 হয় তাও সেটা 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যতা বের করতে চাইলে আমরা সরাসরি 6 দ্বারা ভাগ করার কোনো দরকার নাই, এরকম কোনো নিয়ম নাই। আমরা দেখবো সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায় কিনা আর 3 দ্বারা ভাগ যায় কিনা। তো 2 দ্বারা ভাগ করার জন্য জোড় সংখ্যা হইতে হবে, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। আর যদি সংখ্যাগুলো সবগুলো অঙ্কগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা বললাম 318, বললো এটা 6 দ্বারা বিভাজ্য কিনা, তুমি টুক করে কিভাবে বুঝবা? প্রথম দেখলে এটা জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এখন দেখলা তুমি 8 আর 1 যোগ করলে 9, 9 3 12, তো 12 তো 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, তার নিশ্চয়ই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যায়। এবার আসো 8 দ্বারা বিভাজ্য কিনা। 8 দ্বারা বিভাজ্য থাকার জন্য তোমার এই সংখ্যাটা শেষ 3 অঙ্ক হইতে হবে 0, অথবা যদি শেষ 3 অঙ্ক 8 দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 8 দ্বারা বিভাজ্যতার জন্য আমরা যেটা দেখবো সংখ্যাটা শেষ 3 অঙ্ক 0 কিনা, অথবা শেষ 3 অঙ্কটা 8 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে অবশ্যই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এখন আসো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য বের করার জন্য তোমার 3 মতোই কোন সংখ্যার সবগুলো অঙ্ক যদি 9 দ্বারা বিভাজ্য হয়, ধরো বললাম 378, তাহলে 8 7 হলো 15, 15 3 18, তাহলে 18 9 দ্বারা ভাগ যায়, 18 9 দ্বারা ভাগ গেলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা একটি ইন্টারেস্টিং নিয়ম আছে তোমার 11 দ্বারা বিভাজ্যের জন্য। ধর আমরা বললাম যে 5 3 9 3 0 3 2, এই সংখ্যাটা বললাম 11 দ্বারা ভাগ যাবে কিনা। এর জন্য তুমি যেটা করবা, তুমি দেখো যে বেজোড় স্থানের অঙ্কগুলো কি কি আছে। 5 3 এবং 3 কত হয় দেখো তো, 5 এ 3 এ 8, 8 এ 3 এ 10, সরি 11, কি বললাম 11। আবার দেখো জোড় স্থানগুলি 9 0 2 যোগ করলে কত 11, তার বিজোড় স্থানে যারা যারা আছে 5 3 এবং 3 যোগ করলে কত হয় 11 হয়। আবার জোড় স্থানে যারা যারা আছে 9 0 এবং 2 তাও 11, তাহলে আমাদের জোড় স্থানে থাকলে যত হবে যোগফল, আর বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল যদি বিয়োগ করলে 0 হয় তখন সেই সংখ্যাটা আমরা বলতে পারবো এটা 11 দ্বারা বিভাজ্য। ধারাবাহিক সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ধারাবাহিক সংখ্যা থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে যখন তুমি এখানের মধ্যে ধরি, আমরা ধরে করি যে ধরি এই সংখ্যাটা এত, ধরি এই সংখ্যাটা এরকম সেরকম, এই ধরনের ব্যাপারটা বলি না। ধারাবাহিক সংখ্যা কি, ধরো তোমার 7 8 9 এটা ধারাবাহিক সংখ্যা, তাহলে তুমি ধরবা একটা সংখ্যা x, তাইলে তার পরের সংখ্যাটা হবে অবশ্যই x প্লাস 1, তার আগের সংখ্যাটা হবে x মাইনাস 1। আবার একটা জিনিস, তাহলে যদি বলে যে তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল এত, তবে তুমি ধরবা যে প্রথম সংখ্যাটা x, দ্বিতীয় সংখ্যাটা x প্লাস 1, তৃতীয় সংখ্যাটা x প্লাস 2। আবার তোমাকে যদি বলে যে এখানের মধ্যে আমাদের ধরো তুমি ধরলে একটা সংখ্যা হলো a, একটা হলো b, তুমি যদি ধরলে এই দুটো ধারাবাহিক সংখ্যা, তখন তোমরা অবশ্যই a মাইনাস b ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে এই ধারাবাহিক সংখ্যার আইডিয়াগুলো তোমার কাজে লাগবে যখন আমরা ধরবো যে ধরি আমাদের সংখ্যাটা এত, সংখ্যাটা এত, যখন এটা আমরা ধরি তখন মূলত এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। এরকম অঙ্ক প্রায় দেখবা যে নিঃশ্বাসে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে কি, নেই মানে তো হচ্ছে নাই, শেষ মানে কোনো কিছু কি নাই, আর শেষে কোনো কিছু ধরো থাকবে না। তোমাকে বলা হলো যে হচ্ছে যে এখানের মধ্যে
ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 111 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন ক্ষুদ্রতম সংখ্যা ধরতে হলে কয় অঙ্কের যদি বলে তুমি প্রথমে এক নিবা, বাকি অঙ্কগুলো শূন্য দ্বারা তুমি ফিল আপ করে দিবা। আর বৃহত্তম সংখ্যা বলে অতগুলো তুমি 9 নিবা। তাই যেহেতু বলতে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 111 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তখন তুমি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা শূন্য তুমি নিবা। নিয়ে তুমি এখানে ভাগ করবা। ওকে, কোন সংখ্যাকে যদি আমরা ভাগ করি, যাকে ভাগ করবো তাকে বলা হয় ভাজ্য, তাকে বলা হচ্ছে ভাজ্য। ভাগ করা হবে যাকে, যাকে দিয়ে ভাগ করবে তাকে বলা হয় ভাজক, যাকে দিয়ে ভাজবো। হ্যাঁ, আর ভাজার ফলে যেটা উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে যে ভাগফল। তাহলে দেখো এখানে আমরা যদি 9 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে হচ্ছে যে আমাদের 9 11 আমাদের হচ্ছে যে 999, তাই না? এখন দেখো আমরা এখানে আমরা যদি এখানে দেখো, তাহলে আমরা এখানে যদি 100 থেকে যদি 999 যদি যাই, তাহলে আমাদের এখানের মধ্যে হচ্ছে যে এই আমাদের 1000 থেকে, হ্যাঁ, তাহলে থাকে আমাদের 1। আর আমরা যদি এখানের মধ্যে এই 200 যদি নামাই, তাহলে 200 আমরা নামাইলাম, 200 মধ্যে ভাগ যেহেতু যায় না, তাহলে এখানে আমরা কি করলাম, এই দুটো শূন্য এখানের মধ্যে কি আমরা বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের রেজাল্ট মিলে গেল। এটা আবার তুমি এক চান্স করার জন্য এখানের মধ্যে আবার চাইলে এখান থেকে 200 বসাতে পারো, তোমার ইচ্ছা। বাট এটা ভাগ করার শেখানোটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে এটা বুঝানো যে এই 900 হচ্ছে আমাদের কি ভাজক, ভাজক, আর 100 হচ্ছে ভাগ শেষ রয়ে গেল। এখন তোমার যদি এই সংখ্যাটা কত, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ থেকে 100 যদি কম থাকতো, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এই 100 যদি কম থাকতো, তাহলে নিশ্চয় এই সংখ্যাটা 111 দ্বারা ভাগ করলে আর কি ভাগশেষ থাকতো না। তাহলে এটা হচ্ছে আমাদের নিঃশেষে বিভাজ্য। কিন্তু যদি বলতো 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু তোমার সেই ক্ষেত্রে কাঠিটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু তুমি 100 দ্বারা যদি বিয়োগ করে দাও, এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে আবার 6 অঙ্কে রাখার জন্য তুমি এর লগে আরো 111 কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তুমি ভাই এটা কেন, আমি তোমাকে ছোট্ট করি একটা জিনিস বলি। বললাম যে যে তুমি 43 সাথে তুমি হচ্ছে যে তুমি কত যোগ করলে তোমার হচ্ছে এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাই দেখো তুমি হচ্ছে এখানের মধ্যে তাহলে 3 দ্বারা ভাগ করলে তুমি 3 একে 3, 4 থেকে 3 গেলে 1, নামলো 3, 3 4 12 আর থাকলো 1। তাহলে দেখো এখানে এখানে বোঝার চেষ্টা করো, 43 থেকে তোমার যদি একটা যদি না থাকতো, 43 মাইনাস 1 এগুলো 42 হইতো, তখন এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো, এখানে কোনো কি ভাগ শেষ থাকতো না। আবার যদি বল কত যোগ করতে হবে, তাহলে দেখো এখানে তো ভাগশেষ কত আসছে, 1 আসছে। তাহলে ভাগশেষ 1 না হয়ে এখানে যদি 3 থাকতো ভাগশেষ, তখন আরো একবার ভাগ যেত, তাই না? তাহলে এই 3 হইতে পারে না কার জন্য, কতর জন্য, আর আর 2 থাকলে তুমি কার সাথে পার্থক্য দেখতে চাইছো, এই 3 থেকে সে কত কম আছে, কারণ এখানে এটা যদি 3 হইতো তখন আরো একবার কি ভাগ যেত। তাহলে মূলত তুমি 43 থেকে তুমি যদি 1 বিয়োগ করে তুমি আবার 3 যোগ করে দাও, তাহলে কত হবে, এখানের মধ্যে আবার 45 হবে, তখন এটা আবার 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকম নিঃশেষে বিভাজ্যটা বের করে ফেলতে পারি। এই অঙ্কটাই আমরা এতক্ষণ করলাম, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আসলে আমরা যাব ভগ্নাংশে। তো ভগ্নাংশে যেতে আমরা দশমিক থেকে ভগ্নাংশের প্রকাশ যদি করি, এটা কিভাবে করি দেখো। আমরা বললাম যে আমাদের এটা সংখ্যা 0.573 এরকম। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ বলে কি করব, এই দশমিকের জন্য 1 নিব, দশমিকের পর প্রত্যেক ঘরের জন্য আমরা 0 নিব, উপরে পুরো সংখ্যাটা আমরা বসাই দেব। আবার ধরো এই সংখ্যাটা যদি আবৃত হয় তখন কি করবা, ধরো এরকম 5.732, 3 2 উপরে পৌনঃপুনিক, এটা কি করবা দেখো, এখানে মনে রাখতে হবে যে যত ঘরের উপর পৌনঃপুনিক ততটা 9 এখানের মধ্যে লিখতে হবে। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যত ঘর থাকবে ততটা শূন্য লিখতে হবে। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয় ঘর, 1 ঘর, একটা শূন্য লিখলাম। পুরো সংখ্যাটা লিখে বলো 5.732, পুরো সংখ্যাটা লিখো, মাইনাস যতটুকুর উপরে পৌনঃপুনিক নাই 5 7। এখন যা বের হবে সেটা হচ্ছে আমাদের আবৃত থেকে আমরা দশমিকে কনভার্ট, আমরা ভগ্নাংশ, আবৃত দশমিক থেকে আমরা এটাকে ভগ্নাংশে কনভার্ট করলাম। এখন হচ্ছে কে বড়,
দশমিকের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদেরকে বের করতে হয় যে কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট। এটা ধরো এখানের মধ্যে তোমার হচ্ছে যে এটা বের করা লাগতে পারে এরকম যে 5/8 এবং ধরো তোমার 3/4। এর মধ্যে ধরো কে বড়, আবার ধরো তুমি বের করতে চাইলা যে 3/4, আবার ধরো তোমার হচ্ছে যে 7/10। এটা বের করতে কোনো হেডেকের কিছু নাই, তুমি যা কোনাকুনি গুণ করে দিবা, তাহলে এখানের মধ্যে কি হয় 4×5 = 20, আর এদিকে 3×8 = 24। যেহেতু 24 বড় তাহলে এই সংখ্যাটা বড়। আবার এখানে ধরো 3×10 = 30, 4×7 = 28। যেহেতু 30 বড় তাহলে এই সংখ্যাটা কি বড়। এইভাবে আমরা দশমিকের ক্ষেত্রে বড় ছোট কোনাকুনি গুণ করে আমরা বের করে ফেলতে পারি। এখন আসো বর্গমূল নির্ণয়। এই বর্গমূল নির্ণয়গুলো সাধারণত তোমরা ক্লাস 7 একবার করে আসছো। তো এখানের মধ্যে আমরা নতুন করে কোনো কিছু করতেছি না, এখানের মধ্যে জাস্ট তোমাদেরকে একটা জিনিস একটু মনে করাই দেয়া, হ্যাঁ, যে কিভাবে আমরা বর্গমূলগুলো আমরা বের করি বা বর্গমূলের এখানের মধ্যে ব্যবহার করি। যেহেতু তোমার ক্যালকুলেটর নাই বিশেষ পরীক্ষায়, সেক্ষেত্রে অনেক সময় তোমার বর্গমূলটা লাগতে পারে। আসো আমরা একটা বর্গমূল আমরা বের করি। আগে মূল নিয়মটা দেখো। আমাদের একটা সংখ্যা বললো 5, 4, 9, 1, 62। বললো যে কত আমাদের না থাকলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো, তারপরে এটা বর্গমূলটা আমরা বের করতে হবে। দেখো বর্গমূল বের করার জন্য তুমি ডান দিক থেকে এক জোড়া করে উপরে বার দিবা, তাহলে এক জোড়া, এক জোড়া এবং এক জোড়া, সকল হিসাব জোড়ার উপরে হবে। এখানে একশো থাকলে একশোর উপরে হইতো। তার প্রথম জোড়ার মধ্যে নজর দাও 54। তো 54 বর্গমূল কাছাকাছি কি আছে, আছে এখানের মধ্যে 7, 7 সাথে কি 49। তাহলে 54 থেকে 49 যদি যায় তাহলে থাকে তোমার 5। মনে রাখতে হবে পরেরটা এক জোড়া একসাথে নামবে, 91টা একসাথে নামবে, আর এখানে এই 7টা এখানে কি হয়ে যাবে, জাস্ট ডাবল হয়ে যাবে। এখন তুমি এমন কিছু দিবা, ধরো তুমি এখানের মধ্যে তুমি দিলে এখানের মধ্যে 1, এখানে 1 দিলে এখানে কি দিবে, তুমি 1 দিবা, তুমি এটা গুণ করে 141 লিখবা। এখানে যদি 2 দাও, তুমি 2 দিলে এখানে কি দিবা, এখানের মধ্যে 2 দিবা। 3 দিলে 3 দিবা। তো আমরা 3 দিয়েছি, আমরা ধরো 4 দিয়ে দেখি, এখানে 4 দিলাম, এখানে কি দিলাম, আমরা 4 দিলাম। 4 দিয়ে আমরা যদি দেখি তাহলে 4 দিয়ে গুণ করে দেবার, 4 4 16, 16 এর হচ্ছে 6 হাতে আছে 1, 4 4 16 একে 17, 7 হাতে আছে 1, 4 একে 4, 4 একে 5, 576। তাহলে 591 থেকে 576 কে লাভ থাকে 15। এবার আবার এক জোড়া নামা 62, এক জোড়া নামাইতে হবে। তাহলে 74 দুগুণ হচ্ছে এদিকে 148। তো এমন ভাবে তুমি লিখতে হবে যাতে এটার সাথে যাতে মিল হয়। তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও 280 হয়ে যাবে। তাই 2 দিয়ে কোনো ওয়ে তোমার কাছে নাই, একই দিতে পারবা তুমি। এখানে যদি 1 দাও তাহলে এখানে থাকলো কত, 1481। তাহলে ভাগ তুমি যদি বিয়োগ করো 1562 থেকে 1481, তাহলে তোমার কি আরো 81টা কি অবশিষ্ট থেকে যাবে। তার মানে এই 81 যদি না থাকতো এখানের মধ্যে, তখন সংখ্যাটা এটা পূর্ণবর্গ হতো। এইভাবে তুমি চাইলে বিভিন্ন সংখ্যার বর্গমূলটা কি বের করে ফেলতে পারো। এখন আসলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের লসাগু এবং গসাগু। তো লসাগু এবং গসাগু এটা হচ্ছে যে খুবই সহজ, তোমরা এটা খুব ছোটবেলা থেকে করছো। আমরা যদি এটার মিনিংটা বুঝতে চাই তাহলে আমাদের গসাগু এবং লসাগু মানে কি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে আবার কি জিনিস, ধরো 20কে যদি তুমি কত কত ধরে ভাগ করতে পারবা, 20কে ভাগ করতে পারবা 1 দিয়ে, 20কে ভাগ করা যাবে 2 দিয়ে, 20কে ভাগ করা যাবে 4 দিয়ে, 20কে ভাগ করা যাবে 5 দিয়ে, 20কে ভাগ করা যাবে 10 দিয়ে এবং 20কে ভাগ করা যাবে 20 দিয়ে। তাহলে কোন সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে দুটো সংখ্যার মধ্যে যে গুণনীয়কটা সবচেয়ে বড় গরিষ্ঠ সেটা হচ্ছে গসাগু। এখন হচ্ছে লসাগু। লসাগু হচ্ছে যে লঘিষ্ঠ মানে ছোট সাধারণ গুণিতক। ধরো বললো এখানের মধ্যে তোমার 7 সংখ্যাটা গুণিতক কত, দেখো 7 লগে 1 গুণ করলে 7, 2 গুণ করলে 14, 3 গুণ করলে 35, তারপর 3 গুণ করলে 21, 4 গুণ করলে হচ্ছে তোমার 28, 5 গুণ করলে 35, তারপর 42, তারপর 49, এভাবে চলতে থাকবে, কোনো শেষ নাই। তাহলে গুণিতক হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় উক্ত সংখ্যার গুণিতক। যেমন 7, 14, 21, 28, 35, 42, 49 এরা হচ্ছে যে 7-এর গুণিতক। তাহলে দুটো সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণিতক থাকে, সেই সাধারণ গুণিতকের মধ্যে যেটা লঘিষ্ঠ তাকে বলা হচ্ছে
ওই দুটো সংখ্যার লসাগু। তাহলে ধরো তোমাকে এখানে আমরা যদি প্রবলেম দেই, সেটা হচ্ছে যে আমরা কিছু জিনিস আমরা আলোচনা করব এবং কিছু তোমার প্র্যাকটিস কোশ্চেন দিব এবং বিভিন্ন উপায়ে আমরা তোমাকে লসাগু এবং গসাগু বের করে আমরা তোমাকে শিখাবো। আমরা আসো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে গসাগু বের করি। ধরো তোমার হচ্ছে একটা সংখ্যা হলো 28, একটা হচ্ছে 48, একটা সংখ্যা হলো 72। এখন দেখো আমরা যদি 28-এর যদি আমরা এটাকে উৎপাদকে যদি ভাঙি, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 7। আর 48-কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। আর 72-এর জন্য মৌলিক উৎপাদক আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এখন যখন তুমি গসাগু বের করবে তখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো প্রথম কথা সাধারণ হতে হবে, মিল থাকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা সবচেয়ে বড়টা আমরা নিব, এখানের মধ্যে মিল এবং বড়টা নিব, গুণনীয়কটা নিব। তাহলে এখানের মধ্যে যদি আমরা ধরো আমরা এখানে দুটা 2, এখানে দুটা 2, এখানে দুটা 2 কি মিল আছে, তো তোমার 3টা 2 আবার তখন তোমার এখানে মিল নাই। আর এটা ছাড়া অন্য কোনো কিছু কি সবগুলোর মধ্যে কি সাধারণ না, তার মানে দুটা 2 সবগুলোর মধ্যে মিল আছে, এটা হাইস্ট। এই দুটো 2কে গুণ করলে আমরা পাচ্ছি 4। এই 4ই হচ্ছে আমাদের 28, 48 এবং 72 কি গসাগু। এটা আরেকটা বের করা যায় ভাগ প্রক্রিয়ায়। সেটা কি হবে, আমরা চাইলে এই 48-কে আমরা প্রথম আগে দুইটা বের করি, তাহলে আমরা 28 দ্বারা ভাগ করি, তাহলে 28 একে 28 আর থাকলো আমাদের 20। এবার এই যে ভাজকটা সেটা আবার ভাজ্য হয়ে গেছে, তাহলে 20 একে 20, 8। এই আমাদের যে ভাজক সেটা আবার ভাজ্য হয়ে গেল, তাহলে 8 দুগুণে 16। 4 দ্বারা এই ভাজক আবার ভাজ্য হয়ে গেল 8, তাহলে আমাদের 4 দুগুণে 8। তাহলে এই যে 4 দ্বারা ভাগ করলাম নিঃশেষে বিভাজ্য হলো, সুতরাং 4 হচ্ছে আমাদের কি এখানে মধ্যে এই দুটোর গসাগু 28 এবং 48-এর গসাগু হচ্ছে 4। এখন আবার আমরা 4 দিয়ে 72-কে কিছু আমরা কার সিস্টেম করা যায় কিনা দেখি। 4 দ্বারা 72-কে যদি সিস্টেম করা যায়, এটা দেখা যাবে যে 72-কে 4 দ্বারা ইজিলি ভাগ করে ফেলা যায়। সেহেতু আমাদের এখানে নির্ণয় গসাগু হবে 4। এখন আমরা লসাগু বের করি। লসাগু বের করতে গেলে আমরা ধরো তিনটি সংখ্যা 4, 6 এবং 8। তো এইভাবে আমরা লসাগু বের করতে চাইলে আমরা তাও এখানে কয়েকটা উপায় বের করা যায়। একটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি, একটা হচ্ছে গুণিতক পদ্ধতি, একটা হলো বিশ্লেষণ পদ্ধতি। আসলে আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে আমরা বের করি। তাহলে আমরা 4-কে ভাঙলে 2 ইন্টু 2, 3-কে ভাঙলে 2 ইন্টু 6-কে ভাঙলে 2 ইন্টু 3, 8-কে ভাঙলে 2 2 2। লসাগুর ক্ষেত্রে তুমি দেখবা উৎপাদক যেটা পাওয়ার বেশি সবচেয়ে বেশি সেটা নিবা, মানে মিল অমিল সবই নিতে হবে, আমরা ছোটবেলায় পড়ছিলাম তাই না। তাহলে এখানে এটা লসাগু কি হবে, এটা লসাগু হবে আমাদের এখানে 2 সবচেয়ে বেশি আছে কোথায় এখানে, তাহলে 2 2 2 আর 3 আছে কয়টা, একটা, সর্বোচ্চ একটা আছে। তাহলে দেখো আমাদের এখানে কত হয়, আর তাহলে এখানে আমাদের হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এই 24 হচ্ছে আমাদের কি লসাগু। আবার যদি আমরা এরকম যদি করি যে 4, 6, 8, তো 4-এর গুণিতক কি কি আছে, 4-এর গুণিতক হচ্ছে যে 4, 8, 12, 16, 20, 24, 28। আর 6-এর গুণিতক কি কি আছে, 6-এর গুণিতক হলো 6, 12, 18, 24, তারপর হচ্ছে তোমার 30। আমরা যদি 8 ধরি তাহলে 8, 16, 24, 32 ডট ডট ডট। এখন দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এগুলো কি গুণিতক, তাহলে তোমার এই 8 তো মিলে না তাই না, 12 দুজনের মধ্যে মিলছে, মিলে না, 16 এর আর এর মধ্যে মিলছে, বাকি সবার মধ্যে মিলে না, তারপর হচ্ছে 20 মিলে না, 24 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 24, যেটা সবার মধ্যে কমন। এটা হচ্ছে আমাদের গুণিতক পদ্ধতির সাহায্যে। আবার আমরা বিশ্লেষণ করে বের করতে পারি কিভাবে, যে 4, 6, 8 যে কোনো দুজনকে ভাগ করতে পারলে হবে, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে যে আমাদের 2, 3, 4। আবার 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, 3 থেকে যাবে, তারপর আমাদের 2 দুগুণে 4। এখন তুমি সবগুলো গুণ করে দাও, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। এইভাবে চাইলে তুমি লসাগু গসাগু বের করতে পারো। এখন আসো আমাদের লসাগু গসাগু থেকে প্রায় বিভিন্ন অঙ্ক থাকে যে বলা হয়ে থাকে দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে বৃহত্তর সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অনেক সময় এরকম আসে। ধরো 38 বিশেষ একটা কোশ্চেন আসছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। হ্যাঁ, বৃহত্তর সংখ্যাটি কত, এতে গসাগু দিয়ে দেয়া আছে 4। ওকে, এখানে একটা জিনিস দেখো, আমরা যদি ধরি যে আমাদের দুটো সংখ্যা হলো 2x এবং
3x, তো নিঃসন্দেহে বৃহত্তম। এখন যদি তোমাকে যদি বলে এদের গসাগু কত, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তো গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কি আছে, গরিষ্ঠ x ই তো আছে দুজনের মধ্যে কমন, তাহলে x হচ্ছে এদের কি গসাগু। তাহলে x ইকুয়াল টু কত 4, x ইকুয়াল টু 4 যদি হয় তাহলে 3x ইকুয়াল টু 3 4 12। ওকে, আবার তোমার পরীক্ষা আসতে পারে যে দুটির সঙ্গে গসাগু লসাগু এত, বিয়োগফল এত, সংখ্যা দুটি কত, এরকম প্রায় সময় তোমার আসতে পারে। মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দ্বয়ের লসাগু ইনটু গসাগু। তাহলে তুমি যদি দুটি সংখ্যার গুণফল যদি তোমার দেয়া থাকে এবং লসাগু দেয়া থাকে, তাহলে গসাগু হবে গুণফলকে আমরা যদি লসাগু দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, আমরা গসাগু পাবো। আবার আমরা গুণফলকে যদি গসাগু দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, লসাগু পাবো। হ্যাঁ, আবার আমরা ধরো লসাগু আছে গসাগু আছে, আবার একটা সংখ্যা দেয়া আছে, ধরো বললো যে একটা সংখ্যা হচ্ছে 8, অবশ্য সংখ্যাটি আমরা কত জানি না, সেটা হচ্ছে ধরো ক, আমাদের লসাগু হচ্ছে ধরো 24, গসাগু হচ্ছে ধরো 8। হ্যাঁ, এখন যদি বলে আমাদের অপর সংখ্যাটি কত, তাহলে ক ইকুয়াল টু হচ্ছে আমাদের 24 ইনটু 8 ভাগ 8। হ্যাঁ, এইভাবে আমরা গুণফল দেয়া থাকলে লসাগু গসাগু দেয়া থাকলে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। তো আমাদের ক্লাসে যদি তুমি মনোযোগ দিয়ে যদি বুঝো, তাহলে তুমি নিজে নিজে এখানে আমাদের প্র্যাকটিস কোশ্চেন গুলো সলভ করে ফেলতে পারবা। যদি সলভ করতে না পারো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের ইনশাল্লাহ হেল্প করবো।